আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ ইকরামুল হক ষষ্ঠ শ্রেণী বাংলা ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব কতকাল ধরে এই রচনাটি, আর এটি লিখেছেন আনিসুজ্জামান। আনিসুজ্জামান তিনি বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক এবং শিক্ষাবিদ। তিনি 1937 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন। তাছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। বাংলা ভাষা সাহিত্য বিষয়ে তিনি বেশ কিছু গবেষণা গ্রন্থ রচনা করেছেন। উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য, স্বরূপের সন্ধানে, মুসলিম বাংলা সাময়িক পত্র, মুনির চৌধুরী, পুরনো বাংলা গদ্য, বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থটির তিনি প্রধান সম্পাদক ছিলেন। সাহিত্য সাধনা গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য দাউদ পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, পদ্মভূষণ, ভারত সরকার কর্তৃক প্রদত্ত পুরস্কার। তিনি বাংলা ভাষাকে, বাংলা সাহিত্যকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অবদান রেখেছেন। আমরা তার লেখাটি পড়ব। বাংলাদেশের ইতিহাস প্রায় 2500 বছরের ইতিহাস, হয়তো আরো বেশি সময়ের। এই ইতিহাসে সবটা আজও ভালো করে জানা নেই আমাদের। আলো আধারের খেলায় অনেক পুরনো কথা ঢাকা পড়েছে। অর্থাৎ এখানে বাংলাদেশের ইতিহাসকে 2500 বছরের ইতিহাসের কথা বলা হয়েছে, কিন্তু হয়তো বা আরো বেশি। কিন্তু এই 2500 বছরের আগের ইতিহাস হয়তো আমাদের মনে নেই, আবছা আবছা মনে আছে। তো এই যে 2500 বছর, আজকের বাংলাদেশ 2500 বছর পথ পেরিয়ে আজকের অবস্থানে এসেছে। অনেক বাধা বিঘ্ন, অনেক চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশ আজকের অবস্থানে এসেছে। আমরা 1952 সালে আমাদের মাতৃভাষা বাংলার জন্য প্রাণ দিয়েছি, বুকের তাজা রক্ত দিয়েছি। আমাদের দেশে দামাল জেলেরা নিজের মাতৃভাষাকে রক্ষার জন্য তাদের বুকের তাজা রক্ত দিয়েছে, নিজের জীবন দিতে তারা কুণ্ঠাবোধ করেনি। 1971 সালে দেশকে বহিঃশত্রুর হাত থেকে বাঁচানোর জন্য দেশের লক্ষ লক্ষ মানুষ তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন। এখানে যে এই যে এত বছরের ইতিহাস, এখানে 1952 সালে যেমন বাঙালিরা তাদের জীবন উৎসর্গ করেছিল এই দেশের জন্য, 1971 সালে জীবন উৎসর্গ করেছে এই দেশের জন্য, ঠিক তেমনি এত বছর 2500 বছর সময় মানুষ বাংলার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, বাংলাকে সমৃদ্ধির পথে নেওয়ার জন্য মানুষ চেষ্টা করেছে। হয়তো সবার কথা আমাদের জানা নাই, ইতিহাসে সবার কথা ঠাঁই পায়নি, কিন্তু 2500 বছর পথ পাড়ি দিতে অনেক চড়াই উতরাই, অনেক বাধা বিঘ্ন পার করতে হয়েছে। ইতিহাস বলতে শুধু রাজরাজের কথাই বোঝায় না, বোঝায় সব মানুষের কথা। এখানে বলা হয়েছে ইতিহাসে সাধারণত রাজা বাদশাহ, তাদের যুদ্ধ বিগ্রহের কাহিনী, এগুলো স্থান পায়, কিন্তু এখানে বলছে যে ইতিহাস বলতে শুধু রাজা বাদশাহের কথাই বোঝায় না। অর্থাৎ ইতিহাস বলতে এখানে সকল মানুষকে বোঝাবে, সাধারণ মানুষও ইতিহাসের অধীন। অর্থাৎ ইতিহাস শুধুমাত্র রাজরাজদের নিয়ে লিখতে হবে না, ইতিহাস হচ্ছে সকল মানুষের জন্য ইতিহাস, এবং সকল মানুষের যে সংগ্রাম, তাদের চেতনা, তাদের উদ্দীপনা, সবই হচ্ছে ইতিহাসের অংশ। এককালে দেশে রাজরাজা ছিল না, তখন মানুষের দাম ছিল বেশি। লোকজন নিজেরা যুক্তি পরামর্শ করে কাজ করত, চাষ করত, ঘর বাঁধত, দেশ চালাতো। অর্থাৎ যখন রাজাদের আগমন ঘটেনি, প্রাচীনকালে ওই সময়টায় মানুষ নিজেরাই যুক্তি পরামর্শ করে, একে অপরের সাথে যুক্তি পরামর্শ করে তারা নিজেদের কাজ সমাধান করত।
এবং দেশ চালাতো। তারপর 2324 বছর আগে রাজা এলেন এদেশে, সেই সঙ্গে এলেন মন্ত্রী, সামন্ত, মহাসামন্তের দল এলেন, অর্থাৎ ছোট রাজা, বড় রাজা এরকম আসলেন। তো কত লোক লস্কর বহাল করা হলো, কত ব্যবস্থা, কত নিয়ম কানুন দেখা দিল। অর্থাৎ যখন রাজারা আসলো তখনই তো রাজা তাদের শাসন কার্য পরিচালনা করার জন্য মন্ত্রী, ছোট ছোট প্রদেশের জন্য ছোট ছোট রাজা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের তাদের লোক নিয়োগ এবং আইন কানুন, নিয়ম কানুন দেখা দিল। এই 23-24 বছর এর আগের সময়টাই ঠিক এরকম ছিল না। এক কথায় তখন কারো গর্দান যেত, কেউ বড় লোক হয়ে যেত কারো খুশির বদৌলতে। অর্থাৎ রাজা বাদশাহ যদি কারো উপর খুশি হয়ে যেতেন, তাকে প্রচুর ধন সম্পদ দিয়ে তাকে বড় লোক বানিয়ে ফেলতেন। আবার কেউ যদি তাদের রাজা বাদশাহের কথা না মানত, রাজা বাদশাহ যদি অন্যায় করতো, অন্যায়ের প্রতিবাদ করতে গেলেও সাধারণ মানুষের গর্দান যেত। এই কথা এখানে বলা হয়েছে। তখন থেকে ইতিহাসে বড় বড় অক্ষরে রাজাদের নাম লেখা হয়ে গেল, আর প্রজা রইল পেছনে পড়ে। অর্থাৎ ইতিহাস তো সাধারণ মানুষ সহ সকল মানুষেরই ইতিহাসে সবারই স্থায়ী হবে, সবারই স্থান হবে। কিন্তু যখন রাজাদের শাসন শুরু হয়ে গেল, ঠিক ওই সময় থেকে সাধারণ মানুষ বা প্রজারা পিছনে পড়ে রইল, আর রাজারা ইতিহাসের প্রাণ হয়ে গেল। অর্থাৎ ইতিহাস যখন লেখা হয় শুধুমাত্র রাজাদের নিয়ে লেখা হয়, তাদেরকে প্রাধান্য দেওয়া হয়। তবু এদের কথা কিছু কিছু জানা যায়, পরিচয় পাওয়া যায় এদের জীবনযাত্রায়। এরপরেও কিছু কিছু পরিচয় পাওয়া যায়। তো 1000 বছর আগে সব পুরুষই পরত ধুতি, সব মেয়েরাই শাড়ি। শুধু সচ্ছল অবস্থা যাদের, তাদের বাড়ির ছেলেরা ধুতির সাথে চাদর পরত, মেয়েরা শাড়ির সাথে ওড়না পরত, আর কি ওড়না ব্যবহার করত। এখনকার মতো মেয়েরা তখনও আঁচল টেনে ঘুমটা দিত, শুধু ওড়নাওয়ালিরা ঘুমটা দিত ওড়না টেনে। তবে ধুতি আর শাড়ি দুই হতো বহরে ছোট, তাতে নানা রকম নকশাও কাটা হতো। মখমলের কাপড় পরতো শুধু মেয়েরা, নানা রকম সূক্ষ্ম পাটের ও সুতোর কাপড়ের চল ছিল। জুতো পরতে পেত না সাধারণ লোকে, শুধু যোদ্ধা বা পাহারাদাররা জুতো ব্যবহার করত। অর্থাৎ ওই সময় মানুষের যে কি পরিমাণে মানুষের মধ্যে দারিদ্র ছিল সেই বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছে। অর্থাৎ যারা সাধারণ মানুষ ছিল তাদের জুতো পরার সামর্থ্য ছিল না, অর্থাৎ জুতো কিনবে যে টাকা লাগবে ওইটা টাকা তাদের কাছে ছিল না। সেজন্য যারা যোদ্ধা ছিল বা যারা পাহারাদার ছিল তারা শুধুমাত্র জুতো ব্যবহার করত। সাধারণে পড়ত কাঠের কলম, ছাতা, লাঠির ব্যবহার ছিল। সাজসজ্জার দিকে বেশ ঝোঁক ছিল প্রাচীন বাঙালির। চুলের বাহার ছিল দেখবার মতো। বাপড়ি রাখতো ছেলেরা, না হয় মাথার উপরে চুরু করে বাঁধতো চুল। এখন মেয়েরা যেমন ফিতে বাঁধে চুলে, তখন শৌখিন পুরুষেরাও অনেকটা তেমনি করে কোকড়া চুল কপালের উপর বেঁধে রাখতো। মেয়েরা নিচু করে খোপা বাঁধতো, নয়তো উঁচু করে বাঁধতো ঘোড়া চুল। কপালে টিপ দিত, পায়ে আলতা, চোখে কাজলা, খোপায় ফুল, নানা রকম প্রসাধনী ব্যবহার করতো তারা। অর্থাৎ বিভিন্ন ধরনের প্রসাধনী যেমন ব্যবহার করতো, তেমনি বিভিন্ন ধরনের অলংকার ব্যবহার করতো। অর্থাৎ প্রাচীন কালেও মানুষ কি করতো, যে বর্তমান সময়ে যেমন মানুষ সাজসজ্জা করে, মানুষ রূপচর্চা করে, বিভিন্ন ধরনের ফ্যাশন করে, ঠিক তেমনি প্রাচীন কালেও মানুষ এই বিষয়গুলোর চর্চা ছিল, মানুষ অনেক শৌখিন ছিল। মেয়েরা তো বটে, ছেলেরাও সে যুগে অলংকার ব্যবহার করতো। সোনার অলংকার করতে পেত শুধু বড় লোকেরা, যারা ধনী ছিল তারাই শুধুমাত্র সোনার অলংকার ব্যবহার করতে পারত। তাদের বাড়ির ছেলেরাও স্বর্ণকুণ্ডল পরত। মেয়েরা কানে দিত সোনার তারঙ্গ, মানে এক ধরনের অলংকার। হাতে বাহুতে, গলায়, মাথায় সর্বত্রই সোনামণি মুক্তা শোভা পেত তাদের মেয়েদের। সাধারণ পরিবারের মেয়েরা হাতে পরত শাখা, কানে কচি, কলা পাতা, মাকড়ি, গলায় ফুলের মালা। অর্থাৎ যারা সাধারণ পরিবার ছিল তাদের অলংকার কেনার টাকা ছিল না, তারা শখের বশত গাছপালা বা লতা পাতার বিভিন্ন পাতা দিয়ে তারা অলংকার তৈরি করে তারা ব্যবহার করত। এবং ছোট এখনকার সময়েও গ্রামে যারা ছোট ছেলে মেয়েরা আছে, অনেক সময় তারা শখের বশত নারকেলের পাতা দিয়ে তারা কখনো ঘড়ি, কখনো চশমা, কানের দুল এগুলো বানিয়ে থাকে। তো যারা ওই সময় যারা দরিদ্র ছিল, তারা দরিদ্র পরিবারের ছেলে মেয়েরা এরকম যাদের টাকা পয়সা ছিল না, স্বর্ণীয় অলংকার করার সামর্থ্য ছিল না, তারা এরকম ফুলের মালা
বা কলা পাতার মাকড়ি, হ্যাঁ, এগুলো দিয়ে তারা অলংকার বানাতো। ভাত বাঙালি বহুকালের প্রিয় খাদ্য। সরু সাদা চালের গরম ভাতের কদর সবচাইতে বেশি ছিল বলে মনে হয়। অর্থাৎ ভাত আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি, অর্থাৎ ভাত হচ্ছে সেই প্রাচীন কাল থেকে শুরু করে বর্তমান সময়েও ভাত হচ্ছে আমাদের প্রধান খাদ্য এবং অতি প্রিয়। পুরনো সাহিত্যে ভালো খাবারের নমুনা হিসেবে যে তালিকা দেওয়া হয়েছে তা এই: কলার পাতার গরম ভাত, গাওয়া ঘি, নালিতা শাক, মোরলা মাছ আর খানিকটা দুধ, লাউ বেগুন ইত্যাদি তরি তরকারি প্রচুর খেত সেকালের বাঙালিরা। কিন্তু ডাল অথবা ডাল তখনও বোধহয় খেতে শুরু করেনি। মাছ তো প্রিয় বস্তুই ছিল, বিশেষ করে ইলিশ মাছ। শুটকির চল সেকালে ছিল বিশেষ করে দক্ষিণাঞ্চলে, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে তো সমুদ্র, আর সমুদ্র থেকে প্রচুর পরিমাণে মাছ আহরণ করা হয় এবং সেই মাছ রোদে শুকিয়ে শুটকি করা হয়। বর্তমান সময়েও সেটা করা হয়, কিন্তু সেই প্রাচীনকালেও এটার চল ছিল সবচেয়ে বেশি দক্ষিণাঞ্চলে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে, কারণ দক্ষিণাঞ্চলের সমুদ্রের থেকে তারা মাছ উঠাতো এবং সেই মাছ শুটকি হিসাবে তারা বাজারজাত করত এবং বিক্রি করত। ছাগ মাংস সবাই খেত। হরিণের মাংস বিয়ে বাড়িতে বা এরকম উৎসবে সাধারণত দেখা যেত। পাখির মাংস তাই। ক্ষীর, দই, পায়েস, ছানা এসব ছিল বাঙালির নিত্যপ্রিয়। বর্তমান সময়েও আমরা দেখি যে বিভিন্ন অনুষ্ঠানে এই ধরনের যে মিষ্টান্ন জাতীয় খাবারগুলো দেওয়া হয়। আম, কাঁঠাল, তাল, নারকেল ছিল প্রিয় ফল। আর খুব চল ছিল খাজা, মোয়া, নাড়ু, পিঠেপুলি, বাতাসা, কদমা এসবে। মশলা দেওয়া পান খেতেও সকলে ভালোবাসত। অর্থাৎ বর্তমান সময় আমরা দেখি এখানে যে পিঠা পুলির কথা বলা হয়েছে, বিভিন্ন ধরনের নাড়ু, তো বর্তমান সময়ে এগুলো তৈরি করা হয় এবং মানুষ বর্তমান সময়ে এগুলো খায় এবং শখের বস্তু তৈরি করে, এবং চল এখনো আছে এইসবের। সাধারণ লোকে মাটির পাত্রে রান্না বান্না করত। জ্বালা, হাড়ি, তেলানি সচরাচর এসব পাত্রের ব্যবহারই করা হতো। বর্তমান সময়ে অবশ্য মাটির হাড়ি পাতিল, তারপর হচ্ছে শাঙ্কি, সরা, এগুলোর ব্যবহার এখন কমে গেছে। সেকালের পুরুষেরা ছিল শিকার প্রিয়, কুস্তি খেলার চল ছিল বেশ। তো মেয়েরা সাঁতার দিতে ও বাগান করতে ভালোবাসত। মেয়েরা খেলতো কড়ির খেলা, ছেলেরা দাবা আর পাশা। বড় লোকেরা ঘোড়া আর হাতির খেলা দেখত। যাদের সে ক্ষমতা ছিল তারা ভেড়ার লড়াই আর মুরগির লড়াই বাদিয়ে দিত। অর্থাৎ যাদের হাতির লড়াই, ঘোড়ার লড়াই দেখার ক্ষমতা ছিল না, হ্যাঁ, যাদের সম্পদ কম ছিল, তারা ভেড়ার লড়াই বা মুরগির লড়াই বাদিয়ে দিত। এটা দেখে তারা আনন্দ পেত। নাচ গানের বেশ প্রসার ছিল ওই সময়টায়। বীণা, বাঁশি, কারা, ছোট ডমর, ঢাক এসব বাদ্যযন্ত্রের ব্যবহার ছিল। যাতায়াতের প্রধান উপায় ছিল নৌকা। বর্তমান সময়ে আমরা দেখি বিভিন্ন ধরনের যানবাহন আছে, যদিও নৌকা দিয়ে আমরা অনেক সময় ছোট ছোট নদী বা খাল পার হই, কিন্তু যাতায়াতের ওই বাহন হিসেবে আমরা নৌকা এখন খুব কমই ব্যবহার করি। বর্তমান সময়ে যানবাহনের অনেক উন্নতি হয়েছে, কিন্তু এক সময় ছিল যাতায়াতের প্রধান বাহন ছিল নৌকা, এবং নৌকা দিয়ে মানুষ যাতায়াত করত। তাছাড়া গরুর গাড়ি ছিল, ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি, এগুলো দিয়ে মানুষ যাতায়াত করত। পালকি দিয়ে নতুন বউ বাপের বাড়িতে বা শ্বশুর বাড়িতে বেড়াতে যেত, এই বিষয়গুলোর প্রচলন ছিল। হাতের পিঠে ও ঘোড়ার গাড়িতে চড়তো শুধু অবস্থাপন্ন লোকেরা, অর্থাৎ যারা ধনী ছিল তারাই শুধুমাত্র হাতি অথবা ঘোড়া পিঠে চড়তো। গরু গাড়ি সাধারণ লোকে ব্যবহার করত, তবে সব সময় নয়, বিশেষ উপলক্ষে। মেয়েরা ডুলিতে চড়ত। পালকির ব্যবহারও ছিল। বড় লোকদের পালকি হতো খুব সাধারণ গোছানো। রাজবাড়িতে হাতির দাঁতের পালকিও থাকতো। অর্থাৎ হাতির দাঁতের পালকি এটা একটা ছিল আভিজাত্য। যারা রাজবাড়ি ছিল, জমিদার ছিল, তারা হাতির দাঁত দিয়ে বিভিন্ন কারুকার্য করত, এতে তাদের সুনাম বাড়তো। অর্থাৎ নিজেদের আভিজাত্য টিকিয়ে রাখার জন্য এই বিষয়গুলো তারা করত। বেশিরভাগ লোকে থাকতো কাঠ, খড়, মাটি, বাঁশের বাড়িতে। বড় লোকেরা শুধু ইট কাঠের বাড়ি করত। উপরের বর্ণনা দিতে গিয়ে বারবার বলতে হয়েছে সকলে একরকম ছিল না, কেননা সেই পুরনো কাল আর নেই যখন সবাই মিলেমিশে কাজ করত। রাজা এসে গেছেন সমাজে, তাই কেউ প্রভু, কেউ ভৃত্য। এখানে ভৃত্য বলা হয়েছে কাজের লোক, কর্মচারী। কেউ প্রভু, কেউ দাসের দাস। দুজন প্রাচীন সংস্কৃত কবি রচনায় তাই এমন দুটি
এমন দুটি ছবি পাওয়া যায়, সে দুটো ছবি যে একই দেশের সে কথা মনে হয় না। একজন দিয়েছেন মেয়েদের বর্ণনা, কপালে কাজলের টিপ, হাতে চাঁদের কিরণের মতো সাদা, পদ্মবৃন্তের বালা ও তাগা, কানে কচি রিঠা ফলের দুল, স্নান স্নিগ্ধ কেশে তিল পল্লব। আরেকজন এঁকেছেন সংসারের ছবি, নিরানন্দে তার দেহ শীর্ণ, পরনে ছেঁড়া কাপড়, ক্ষুধায় চোখ আর পেট বসে গেছে শিশুদের, যেন এক মন চালে তার 100 দিন চলে যায়। রাজাদের দল এখন আর নেই, মৌর্য, গুপ্ত, পাল, সেন, পাঠান, মুঘল, কোম্পানি, রানী, এদের কাল শেষ হয়েছে। আজকে দুই কবি হয়তো দুই প্রান্তে বসে এমনই করে কবিতা লিখছেন। একজন লিখছেন সমৃদ্ধির কথা, বিলাসের কথা, আনন্দের কথা, আর একজন ছবি আঁকছেন নিদারুণ অভাবের কথা, জ্বালাময় দারিদ্র্যের, অপরিসীম বেদনার, সরু চালের সাদা গরম ভাতে গাওয়া গিয়ে কতকাল ধরে মানুষ শুধু তার স্বপ্ন দেখে আসছি। এই ছিল গল্প। এই রচনায় লেখক যে বিষয়টি প্রকাশ করেছেন সেটি হচ্ছে প্রাচীনকালে যখন রাজরাজ্যের সময় আসলো তখন থেকে মানুষে মানুষে পার্থক্য হয়ে গেল, কেউ বড়লোক হয়ে গেল, টাকা পয়সা বেশি হয়ে গেল, আস্তে আস্তে ধনী দরিদ্রের ব্যবধান বাড়তে থাকলো। এই যে ধনী দরিদ্রের ব্যবধান বাড়ার সময়টা থেকে আজ অবধি মানুষের যারা সাধারণ মানুষ ছিল তাদের স্বপ্ন ছিল দুবেলা দুমুঠো সাদা ভাত খেয়ে তারা জীবন পার করবে। এই স্বপ্ন তারা দেখে আসছে, এই হাজার হাজার বছর ধরে তারা এই স্বপ্ন দেখে আসছে। কিন্তু তাদের এই স্বপ্ন দেখে আসার ফলেও বর্তমান সময়ে এসে আমরা দেখি যারা দরিদ্র তারা এখনো দুবেলা সাদা ভাত খাওয়ার জন্য তারা রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। রাজরাজদের সময় যারা বড়লোক ছিল, ধনী ছিল, তারা যেমন বিলাসী জীবনযাপন করেছে, তারা যেমন আয়েসী জীবনযাপন করেছিল, তারা এখনো ঠিক বর্তমান সময়ে এসেও তাদের ওই যারা ধনী শ্রেণী বা বড়লোকরা তারা এখনো আয়েসী জীবনযাপন করছে। অর্থাৎ এই যে কতকাল ধরে বছরের পর বছর, হাজার বছর, শত বছর মানুষের এই যে একটা পরিক্রমা, অর্থাৎ ধনীরা ধনী রয়ে গেছে, তাদের আভিজাত্য, তাদের বিলাসিতা, আর যারা গরিব তাদের দুবেলা দুমুঠো খেয়ে পরে বেঁচে থাকার জন্য যে আপ্রাণ চেষ্টা, এটা এখনো চলছে। এবং আমরা এখানে দেখি দুইজন কবি, একজন কবি বিলাসিতার কথা বলছেন, আরেকজন কবি সংসারের দুঃখ কষ্ট, অভাব অনটনের কথা বলছেন। এবং এটা এখনো বিরাজমান বর্তমান সময়ে এসেও। পৃথিবী এগিয়েছে, আমাদের দেশ অনেক এগিয়েছে, কিন্তু যারা গরিব ছিল তাদের স্বপ্ন একটু সুন্দরভাবে বেঁচে থাকা, ভালোভাবে বেঁচে থাকা, এই স্বপ্ন তারা এখনো দেখে যাচ্ছে। তাদের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন হয়নি। লেখক এই বিষয়গুলো এখানে তিনি তুলে ধরেছেন অত্যন্ত সুন্দরভাবে। তাছাড়া প্রাচীন বাংলার মানুষের আচার আচরণ, তাদের কালচার, তাদের সংস্কৃতি, তাদের জীবন আচরণ, তাদের জীবনধারা ইত্যাদি বিষয় তিনি তুলে ধরেছেন। তোমরা সবাই প্রবন্ধটি আরো ভালো করে পড়বে, শব্দের অর্থ মুখস্থ করবে, লেখক পরিচিতি খুব ভালো করে পড়ে নিবে এবং সুস্থ থাকবে। আর এই মহামারীতে অবশ্যই সকলকে সচেতন থাকতে হবে এবং বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে হবে। সরকার কর্তৃক যে সব বিধিবিধান এবং বিধিনিষেধ দেওয়া আছে আমাদেরকে মানতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।